আর আমি এতটুকু আপনাদের দায়িত্ব নিয়ে বলি, আমাদের সেলিমদা দিদি যেতে পশ্চিম বাংলার জন্য, গরিবদের জন্য, অসহায় মা বাবার জন্য, ভাই বোনের জন্য একটা প্রকৃত লড়াই করার ছেলে বিধানসভায় যাবে, এটা কিন্তু কনফার্ম। কেন, আমি তো রাজনীতির ব্যাপারে অত আমার ইন্টারেস্ট ছিল না, তথাপিও সেলিমদা যখন বক্তব্যগুলো আসতো আমি দেখতাম, নেটেতে দেখতাম, হ্যাঁ চোখে চোখ রেখে বুক ঠুকে অমিত শাহ মোদির হাওয়া খুলে দিত আমাদের সেলিমদা, আমি দেখেছি। যাই হোক, আমি আলোচনায় ফিরে আসছি। আমি একজন নাগরিক, সেই নাগরিক হিসাবে আমি 6 তারিখে জাঙ্গিপাড়া বিধানসভা আমার কেন্দ্রে আমি ভোট দিয়েছি। আমি ভোট দিয়েছি সংযুক্ত মোর্চাকে। একটা প্রশ্ন, আমি জোড়া ফুলকে দিলাম না, পদ্ম ফুলকে দিলাম না, আমি সংযুক্ত মোর্চাকে ভোট দিলাম কেন? এই কথাটাই আমি আমার প্রিয় পশ্চিম বাংলার মা বাবার কাছে, ভাই বোনের কাছে, দাদা দাদির কাছে, আত্মীয় স্বজনের কাছে আমি রাখতে চাইছি যে আমি সংযুক্ত মোর্চাকে ভোট দিলাম কেন। পদ্ম ফুল ছিল, জোড়া ফুল ছিল, কোনো জায়গায় না দিয়ে সংযুক্ত মোর্চাকে ভোট দিলাম কেন? সর্বপ্রথম আমি পদ্ম ফুল সম্বন্ধে যেটা জানি বা দেখেছি, একটা কথা মিথ্যা বলবো না, কাউকে ব্যক্তিগত আঘাতও করব না। রাজনীতি রাজনীতির মতো করুন, গুন্ডাগিরির মতো করে লাভ নাই। রাজনীতি হবে গণতন্ত্র প্রক্রিয়ায়, সংবিধানকে মাথায় রেখে আমাদেরকে রাজনীতি করতে হবে। তাই আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো কেউ যদি বলতে পারে যে আপনি মিথ্যা বলছেন, যা শাস্তি দেবেন তাই মেনে নেব। কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কোনো উপায় না পেয়ে ডাইরেক্ট কিন্তু আমাকে হামলা করছে। ও নাকি ফুরফুরার কেউ নয়, ও বাচাল ছেলে, চ্যাংড়া ছেলে। আমি বলে দিই, আমি ফুরফুরার কেউ নয়। সে বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জানে। তবে এতটুকু আমি বুক থেকে বলে দিচ্ছি, আমি পশ্চিম বাংলার নাগরিক, আমি কিন্তু ভারতীয়। এটা আমি জোর গলায় বলছি। কিছু মানুষ কমেন্ট করছে, মমতা ব্যানার্জি তো বাংলাদেশের মেয়ে, উনি আমার বাংলায় এসে দাদাগিরি দিচ্ছে কেন, উনি ওই দিকে চলে যাচ্ছে। আমি ওটা সহমত নয়, কিন্তু কিছু মানুষ কমেন্ট করছে, মানুষ তো। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, খুব ঠান্ডা মাথায় বুঝে নেন। আমি পদ্ম ফুলকে দেখলাম, পদ্ম ফুল দেখলাম পুরো দেশবাসীকে বোকা বানিয়েছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পুরো দেশবাসীর সঙ্গে ধোঁকা দিয়েছে। যদি বলেন কেমন করে, পদ্ম ফুল বলেছিল যদি আমাদের সরকার আপনারা বানান তাহলে আমরা প্রতি বছরেতে 2 কোটি করে চাকরি দেবো। দুটোও চাকরি দেয়নি, উপরন্ত কম করে 20 কোটি ভারতীয়দের চাকরিকে পদ্ম ফুল আসার জন্য নষ্ট হয়ে গেছে। পদ্ম ফুল বলেছিল काला धन वापस आएंगे, हर किसी के खाते में 15 लाख रुपए ऐसे ही चला जाएंगे। कालो धन तो आसेने, कारो खाताय 15 लक्ष तो जाइने। उपरंत आमरा देखलाम केउ चाष करे, भ्यान चालिए, दिन मजुरी करे, सेल्समैन करे 200-100 করে জমিয়ে রেখেছিল। মেয়েটার বিবাহ দেবে বলে, বাচ্চাটার পড়াশোনার জন্য ভবিষ্যৎ তৈরি হবে, সেই পয়সাগুলোকে নোটবন্দির নামে এই পদ্ম ফুল ব্যাংকে ঢুকিয়ে
সেই টাকাগুলোকে নীরব মোদি, ললিত মোদি, এই মোদি নামের কিছু লোকেরা তারা পুরো ব্যাংক থেকে টাকাগুলোকে চুরি করে নিয়ে পালিয়ে গেল। এটা আমরা দেখেছি। আজ বলুন, পদ্মফুল আমাদের ঘরে ধোঁকা দিয়েছে না দেয়নি? ওই দিন যে ব্যাংকের টাকা চুরি হয়েছিল, ওই টাকা কি মুসলমানের চুরি হয়েছে? না, দেশবাসীর চুরি হয়েছে। তাহলে রাজনীতিটা মুসলমান হিন্দু না করে দেশবাসী বলে করলে মনে হয় ভালো হয়, তাই তো নাকি? কেন আমরা জানি রাজনীতি রাষ্ট্র সেবার নাম, রাজনীতি রাষ্ট্রবাসীর সেবার নাম। রাষ্ট্রটা যখন সর্বধর্মের মানুষ, তাহলে রাষ্ট্রবাসীটাও সর্বধর্মের মানুষ। তারপরে পদ্মফুল কি বলেছিল? বেটি পড়াও বেটি বাঁচাও বলেছে না বলেনি? কিন্তু এই পদ্মফুল আসার পরে পুরো দেশ জুড়ে 2.5 বছর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা মা পর্যন্ত রেহাই পাচ্ছে না। এই পদ্মফুল আসার পরে নারীরা সুরক্ষিত নয়। সে উত্তর প্রদেশের পূজা বলতে পারেন, কাশ্মীরের আসিফা বলতে পারেন, প্রিয়ঙ্কা রেড্ডি বলতে পারেন, টুইঙ্কেল বলতে পারেন, এমন করে সারা দেশ জুড়ে পেপার খুললেই দেখা যায় শুধু নারীদের উপরে অত্যাচার, অত্যাচার, অত্যাচার। আর পদ্মফুলেরই একজন কোন নেতা বলছে নারীদের আবার মর্যাদা কিসের, নারীদের আবার অধিকার কিসের? অবাক বিষয়। আরে যিনি আমায় পুরুষ বানিয়েছে তিনিই তো নারী বানিয়েছে, উভয়কে তো সমান মর্যাদা দিয়েছে, আর আমার দেশকে তো উভয়কে তো সমান অধিকার দিয়েছে। তুমি দেশের নেতা সেজে তুমি যদি বলো নারীদের আবার অধিকার কিসের, তাই সেই পদ্মফুলকে ভোট দেওয়া যেতে পারে না, কখনো দেশ প্রেমিক হিসাবে দিতে পারিনি, আর কাউকে দিতে বলবো না। পদ্মফুলকে কেন ভোট দিইনি? পদ্মফুল বলেছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবো, কিন্তু পদ্মফুল আসার পরে দেখলাম তেলের দাম হু করে বাড়ছে, গ্যাসের দাম বেড়ে চলেছে, এমন করে দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বেড়ে চলেছে, গরিব আরো গরিব হয়ে যাচ্ছে। মাত্র 10% লোক শুধু দিনকে দিন ফুলে মোটা হচ্ছে, আর 90% ভারতীয়। সে কোন ধর্মের আমার দেখার দরকার নেই, আমার ভারতীয় গরিব হয়ে যাচ্ছে। যারা আমার ভারতীয়কে শেষ করতে চায় তাদেরকে কখনো আমরা প্রশ্রয় দিতে পারি না। তাই পদ্মফুলকে ভোট দিইনি, তাই পদ্মফুলকে ভোট দিইনি, আর কাউকে দিবার জন্য বলবো না। পদ্মফুল বলেছিল ডিজিটাল ইন্ডিয়া হবে, এখনো নদীগুলো যে দেখুন এত নোংরা, খাল নদীগুলো পরিষ্কার তো দূরের কথা, আরো আবর্জনা পড়ে পড়ে নদীগুলোর পানি শুকিয়ে যাচ্ছে। ডিজিটাল ইন্ডিয়া হবে, 100 কোটি টাকা খরচ করে যখন আহমেদাবাদ স্টেডিয়াম উদ্বোধন করছিল, প্রাচীর তৈরি করছে, ভাবলাম হয়তো চীনের মতো পুরো দেশটাকে ঘিরবে, তবে দেশের 20 খান্ডে দেয়াল দিচ্ছে কেন? একদিকটা অমিত শাহ, একদিকটা মোদি ভাগ করে নিচ্ছে নাকি? তা দেখি কি হয়। ও বাবা, দেখি গরিবদের ঘরে যেন ডোনাল্ড ট্রাম্প না দেখতে পায়, কেন ডোনাল্ড ট্রাম্প গরিবদের ঘৃণা করে। আর আমার বন্ধু যদি মনে করে গরিবদের সাথে আমি আছি, আমারও সেন্টিমেন্টাল লেগে যাবে, তাই দেয়াল তুলে দিচ্ছে। যে সরকার 100 কোটি খরচ করে গরিবকে ধনী বাড়াবার স্বপ্ন দেখে না, উপর গরিবকে অপমান করতে চায়, সেই পদ্মফুল কখনো আমার বাংলাতে আসা সম্ভব নয়। পদ্মফুল বুলেট ট্রেন চালাবে বলেছিল, লাস্টে দেখা গেল রেলগুলোকে বিক্রি করতে লেগেছে। এইরকম অনেক কথা আছে, তাই পদ্মফুলকে ভোট দিই না। তাহলে রইল জোড়া ফুল। আচ্ছা, জোড়া ফুল বলতে আপনারা হাসছেন কেন? যেখানেই যাচ্ছি জোড়া ফুল বলতেই লোক হেসে উঠছে। জোড়া ফুলের চিটিংবাজিটা সবাই জেনে গেছে।
জোড়া ফুল রইল। জোড়া ফুলকেও আমি ভোট দিইনি, আপনাদেরও দিতে বলবো না। আমার ভালোবাসার মানুষকে বলবো, কোনো ফুলে হাত দেবেন না, হাত দিলেই ফাইন হবে। কি ফাইন? আসামের মানুষকে যে জিজ্ঞেস করে দেখুন, 20 লক্ষ গরিব বাঙালি আজকে ক্যাম্পে পড়ে আছে, কম বেশি জিজ্ঞেস করুন। তাহলে জোড়া ফুলটাকে, এই জোড়া ফুলটা হলো পদ্ম ফুলেরই টাকায়, পদ্ম ফুলেরই সহযোগিতায়, পদ্ম ফুলেরই আপন, পদ্ম ফুলেরই মানুষ এই বাংলার মানুষকে বোকা বানিয়ে বাংলাতে পদ্ম ফুল ফোটাবার জন্য জোড়া ফুল ওয়ালারা কন্ট্যাক্ট নিয়েছিল। 1998 সালে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে মমতা ব্যানার্জি জোট করেছিল। তিনি বলেছিলেন, আমাকে এজেন্ট দেওয়া হোক, আমাকে দায়িত্ব দেওয়া হোক, আমি পশ্চিম বাংলাতে বামফ্রন্টকে সরিয়ে দিয়ে পদ্ম ফুল ফুটিয়ে দেখাবো। কেন? বামফ্রন্ট যতদিন পশ্চিম বাংলায় ছিল, এই পশ্চিম বাংলাতে পদ্ম ফুলের সাহস ছিল না যে একটা বড় গাছ তৈরি করে দেখাবে। কেননা এই পদ্ম ফুল বিভাজনের রাজনীতি করে, দেশকে লুটার রাজনীতি করে। তাই বামেরা সর্বসময় মিছিলে রেডি থাকতো। যখনই পদ্ম ফুল কোনো জায়গায় গজাচ্ছে দেখতো, অমনি স্প্রে করে দিত, আর পদ্ম ফুল সব শেষে। পদ্ম ফুল ওরা প্রেশান ছিল বামেদের নিয়ে, কি করা যায়, এদের কাছ থেকে কি করে বাঁচা যায়। ঠিক সেই সময় মমতা ব্যানার্জি বলেছিলেন, আমি ফুটিয়ে দেব। অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে। চেষ্টা করতে 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 লাস্টে 2011-তে মমতা ব্যানার্জি এই বাংলার ক্ষমতা দখল করে। তার আগে চেষ্টা করেছিল 2002-তে এমন করে কয়েকটা সিট, সম্ভবত 2টো, জন্মের দেখে একটু তথ্য একটু জোরে জোরে ভালো তথ্য বলতে হবে। বেরিয়ে পড়েছে পদ্ম ফুলের ইতিহাস, জোড়া ফুলের চিটিংবাজি। শোনেন, 1998 জোট হয়েছিল। 1998 সালে মমতা দিদি আবার বাজপেয়ী সরকারের রেলওয়ের চেয়ারপারসন ছিলেন। 1999 সালে উনি বিজেপিকে 2টি আসন জিতান। 1999 সালে বিজেপি সরকারের রেলমন্ত্রী হন। যে তথ্যগুলো বলছি রেকর্ড হচ্ছে, যদি মমতা ব্যানার্জির দম থাকে আমার বিরুদ্ধে এরকম তথ্য সহ লড়াই করুক। ফালতু উল্টো পাল্টা বসে লাভ নেই। মানুষের পেটে খিদে, মানুষের কাজ নেই, মানুষের কর্ম নেই। এই হুগলি জেলার চণ্ডীতলাতে যখনই আমি মাহফিল করতে আসি, এই এলাকায় আসি, বেশিরভাগ সময় দেখা যায় এখানকার যুবকেরা তারা বাইরের রাজ্যে পড়ে আছে। কে চায় তার গ্রাম ছেড়ে দিয়ে, তার বন্ধুদের ছেড়ে দিয়ে, তার পাড়া প্রতিবেশীদের ছেড়ে দিয়ে ভিন্ন রাজ্যে কাজ করতে যাবে পেটের জ্বালাতে। তারা বিভিন্ন রাজ্যে কাজ করতে চলে গেছে। করোনার মহামারীর সময়তে এই চণ্ডীতলার এলাকার মানুষেরা, এই হুগলি জেলার মানুষেরা তারা ঘরে ফেরার জন্য দিদির পায়ে পড়েছে, দিদির হাত জোর করেছে। আর এই মমতা বলেছিল, আমার বাংলাতে করোনা স্প্রে ঢুকতে দেব না। যারা বাংলার যুবকদের ঘরে করোনা বলে অপমান করে, ওই মমতাকে জবাব দিতেই হবে। ঠিক না বেটে? আজকে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে আমি কোনো রাজনীতির লোক ছিলাম, এখনো নয়,
অরাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে আমি যদি হাজার হাজার মানুষকে বিভিন্ন রাজ্যেতে খাবারের ব্যবস্থা করতে পারি, তুমি একটা রাজ্যের সিএম হয়ে মাত্র 50 থেকে 70 লক্ষ মানুষ বাংলার থাকে, তাদেরকে তুমি খাওয়াতে পারতে না? এদিকে তুমি এখন বলছো ডিম ভাত খাওয়াবো, পজিশন তো খারাপ। তোমার ডিমে আর লোক কিন্তু ঘুরছে না, বুঝে আসছে? শোনেন, অসুবিধা হচ্ছে। 2002 সালে কলিকাতা পূর্বর দখল করে, এই হাত জোট করার পরে 2002 সালে উনি বাজপেয়ী সরকারের দপ্তরি মন্ত্রী হন। 2002 সালে গুজরাটে গণহত্যা হয়েছিল, জানেন? মায়ের পেট কেটে বাচ্চাকে বার করেছিল। মা মা হয় কোন ধর্মের আমি বলতেছিনি, পেট কেটে বাচ্চাকে বার করিয়ে দিয়েছে। আর বাচ্চা বাচ্চা হয়, বাচ্চার কোনো ধর্ম থাকে না, ও বাচ্চা হয়। তাকে তরোয়ালের উপরে যারা টাঙিয়ে দিয়েছিল, যারা বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে রাস্তায় ধরে ধরে তাদের শারীরিক অত্যাচার করেছিল, তাদেরকেই মমতা ব্যানার্জি কিন্তু আবার ফুল পাঠিয়ে সংবর্ধনা দিয়েছিল। বুঝতে পারছেন? চিনতে পারছেন তো আমাদের আপন দিদিকে? হ্যাঁ, চিনে নেন, নাই ক্যাম্পে গিয়ে থাকতে হবে। 2006 সালে বিধানসভা নির্বাচনে ফের জোট করে। এইভাবে অনেক কিছু আছে, আমি যেটা বোঝাতে চাইছি। তাহলে এই বাংলায় পদ্ম ফুলকে তাহলে ফুটালো কে? জোরে বলুন। কিন্তু যখন 2011 ফুল দমে জোড়া ফুল ফুটে গেল, তখন বিজেপিরা বলতে লাগলো, আরে তোমাকে পয়সা দিলাম, তুমি আমাদের এজেন্ট নিলে, তুমি তো পদ্ম ফুল ফুটাবে বললে, জোড়া ফুল হলো কেন? তখন দিদি বলছে, চিন্তা করেন, একটু ওয়েট করুন, এমন একটা ডিজাইনের কোম্পানির ফুল লাগিয়েছি, যত বয়স বাড়বে অটোমেটিক আস্তে আস্তে পদ্ম ফুল হয়ে যাবে। আপনি দেখুন, কজনের নাম বলবো, আপনি একটা একটা করে মিলিয়ে দেখুন। এই বাংলাতে দেখুন, আপনাদের পাশেই রয়েছে না লকেট, কে? চ্যাটার্জি। ঘুমটা দিয়ে একসময় ইফতার করতে বসতো, টুক করে লাভ মাতলো একদম পুরো জোড়া ফুল থেকে পদ্ম ফুলে, মানে বয়স হয়ে গেছে তো চলে গেছে। মুকুলরাই জোড়া ফুলে জন্ম নিল, বয়স হলো, চলে গেল পদ্ম ফুলে। নীতিশ পরামানি জোড়া ফুলে জন্ম নিল, লাভ মেরে চলে গেল, বয়স হতে পদ্ম ফুলে। সুবন চট্টোপাধ্যায় জোড়া ফুলে জন্ম নিল, বয়স হতেই হয়ে গেল পদ্ম ফুল। অর্জুন সিং জোড়া ফুলে জন্ম নিল, বয়স হতেই হয়ে গেল পদ্ম ফুল। সবচেয়ে বড় কথা দাঁড়িয়ে গেল মনিরুল ইসলাম। ও দিদির কারখানার প্রোটেকশন তো একদম, বয়স হতে হতেই চলে গেল পদ্ম ফুলে। সৌমিত্র খান জোড়া ফুল, বয়স হতে হয়ে গেল পদ্ম ফুল। দুলাল বর জোড়া ফুলে জন্ম নিল, বয়স হতে হয়ে গেল পদ্ম ফুল। শান্তনু ঠাকুর জোড়া ফুলে জন্ম নিল, বয়স হতে হয়ে গেল পদ্ম ফুল। এইভাবে কজনের নাম বলবো। সবচেয়ে আজকে বড় জিনিস যেটা চলছে, নন্দীগ্রামে যে অশান্তিটা হয়েছিল, 10 বছর ধরে আমাদের এখানে শোনানো হচ্ছে বামফ্রন্ট করেছে, বামফ্রন্ট করেছে, বামফ্রন্ট করেছে। হঠাৎ করে শুনছি যে নন্দীগ্রামে শুভেন্দুর বাপ ছাড়া পুলিশ ঢুকার ক্ষমতা কারো ছিল না। তাহলে সেই শুভেন্দু আর শুভেন্দুর বাপ, এরা তো তখন ছিল তৃণমূলে, এখন বয়স হয়েছে চলে গেছে জোড়া ফুলে। এই তখন ছিল জোড়া ফুলে, এখন বয়স হয়েছে পদ্ম ফুলে চলে গেছে। তাহলে এরা সব এক না আলাদা? জোরে বলেন, এক না আলাদা? আরে দেখুন, একটা ছোট্ট বাচ্চাকে ফুল দিচ্ছিল, ওই বাচ্চাটার এখন বয়সটা কেমন? বয়স যখন হবে আস্তে আস্তে সব ডিজাইন চেঞ্জ হয় না? দিদিমণির এই জোড়া ফুলের সিস্টেমটাই এমন, এর যত বয়স বাড়বে আস্তে আস্তে এর ডিজাইনটা চেঞ্জ হবে। কথা বুঝে আসছে? এ পদ্ম ফুল হয়ে যাচ্ছে। অতএব সেই জায়গায় আমরা কি চাই বাংলায় পদ্ম ফুল ফুটুক? চলে বলুন, ফুটুক। তাই আমি বিভিন্ন জায়গায় বলছি, আপনাকে দোকানে দোকানে গুটখা বন্ধ করার জন্য
দোকানে দোকানে তালাশ করে দোকানগুলোকে বন্ধ করে কখনো গুটকা বন্ধ করতে পারবেন না। যেমন ঠিক তেমনই পাড়ায় 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 গিয়ে বিজেপির পদ্মফুলকে রুখার চেষ্টা করে আপনি রুখতে পারবেন না। আপনাকে রুখতে গেলে যে গোডাউন থেকে পদ্মফুলের প্রোটেকশন হচ্ছে ওই গোডাউনটাকে তালা মেরে দেন, অটোমেটিক দেখবেন প্রোটেকশন তৈরি বন্ধ হয়ে যাবে, গোডাউন থেকে মাল তৈরি বন্ধ, বাজারে দেখবেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে, পদ্মফুল শেষ হয়ে যাবে। তাই জোড়া ফুলের কারখানাতে তালা মারতে হবে আমাদের ঘরে, পারবেন তো নাকি? নাই আপনাদের চণ্ডীতলাতে আপনারা যদি মোহাম্মদ সেলিম সাহেবকে ভোট না দিয়ে জোড়া ফুলে দেন, ওনারও বয়স হতে বাকি আছে, জিতবে আর লাভ মেরে চলে যাবে। কেন আকবর আলী খন্দকার সাহেব তিনাকে জোর করে ফুল দিয়ে পাঠানো হয়েছিল গুজরাটে এই মমতা ব্যানার্জি। অতএব ভালো থাকলেও থাকতে দেবে না, জোর করে তোমায় যেতে হবে। অতএব সবসময় হাইকমান্ডকে দেখতে হয়। হাইকমান্ড যখন খোদ বিজেপি, তাহলে আমি কেন জোড়া ফুলে ভোট দিয়ে নষ্ট করব ভোটটাকে? এখানে দেখুন, বেশি আসন না পেলে বিজেপির বিধায়ক কিনে নেবে বলছে মমতা ব্যানার্জি। আর তার উত্তরে গরুর দুধে সোনা যিনি বলেছিলেন সেই না দিলে বলছে যে 3 নম্বর হলো বিজেপির প্রোডাক্ট হাউস। এই একটা কথা সত্য বলে ফেলেছে। কথা বুঝে এসছে? তাহলে আজকে বলুন, এনারা দুজনে সেটিং আছে না নাই? সেটিং আছে না নাই? কত শেষ কথা বলে যাচ্ছি। একটা যে তথ্য দিয়েছি, একটা কিছু উল্টো পাল্টা বলেছি, ব্যক্তি আক্রমণ করেছি, যেটা সত্য সেটা বলেছি। দিদিমণি খোদ নিজে বলছে যে আমার দলে এখনো কিছু গদ্দার আছে। গদ্দার বলে না গাদ্দার বলে? কি অ্যাকচুয়ালি ওরটা কি, গদ্দার না গাদ্দার? জানি না, দিদি যেটা বলেছে আমি সেটা বলছি। আমার দলে এখনো কিছু গদ্দার আছে যারা জিতার পরে বেশি টাকায় বিক্রি হয়ে চলে যাবে বিজেপির কাছে। তাহলে বলুন, গদ্দারকে ভোট দেবেন না? বলুন, গদ্দারকে ভোট দেবেন? দিদি নিজে বলছে আমার দলে গদ্দার আছে। সেই গদ্দার গুলোকে তো সিলেক্টেড করে দেয়নি, কিন্তু আমরা নিশ্চিন্তে বলতে পারি মোহাম্মদ সেলিম সাহেব গদ্দার নয়। যেখানে ছিল আজও আছে, কালও থাকবে, যেটা বলার ওপেন বলে দিচ্ছে। তাই আমরা আশা রাখবো, বিশেষ করে আমাকে যারা ভালোবাসেন, আমি আমার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, মোহাম্মদ সেলিম সাহেব চণ্ডীতলা থেকে যেতে আপনাদের কোনো সমস্যা হলে এই ভাইজান, এই ছেলে আপনাদের পাশে দাঁড়াবে, অঙ্গীকারবদ্ধ হইলাম। আমি আপনাদের কাছে অনুরোধ করব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের ঘরে এমন সরকার তৈরি করতে হবে যে সরকার ট্যাপের কথা বলবে না, যে সরকার কর্মসংস্থানের কথা বলবে, যে সরকার আমাদের ঘরে 10 লক্ষ করে ক্রেডিট কার্ডের কথা বলবে না, যে সরকার আমাদের ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়াশোনার ফ্রির ব্যবস্থার কথা বলবে। এমন সরকার তৈরি করতে হবে যে সরকার আমাদের ঘরে কলকারখানা তৈরি করে দেবে। আজকে সিঙ্গুরের কারখানা হয়ে গেলে এই হুগলি জেলার হাজার 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 যুবক সেখানে কর্মসংস্থান পেতে। তাই আমরা কথা দিয়ে যাচ্ছি, সংযুক্ত মোর্চাকে আমি এই জন্য ভোট দিয়েছি, সংযুক্ত মোর্চার মধ্যে কংগ্রেস রয়েছে। কংগ্রেস আমলে আমরা দেখেছি আমাদের 13% চাকরি ছিল। বামফ্রন্ট রয়েছে, বামফ্রন্টের আমলে আমরা দেখেছি আমাদের 7 থেকে 8% চাকরি ছিল। তাই আমরা ভাতা চাই না, আমরা ইমামদের জন্য ভিক্ষা চাই না, আমরা চাই ইমামদের ছেলে মেয়েদের চাকরি, আমরা চাই পুরোহিতদের ছেলে মেয়েদের চাকরি, আমরা চাই প্রত্যেকটা বাড়িতে কর্মসংস্থান, আমরা চাই বেকার যুবক যুবতীদের হাতে কর্মসংস্থান, আমরা চাই শিক্ষার উন্নয়ন হবে, আমরা চাই এই বাংলাতে শিল্প হবে, এই বাংলাতে প্রত্যেকটা যুবক যেন ইদিক ওদিক আড্ডা দিবার সময় না পায়, তারা যেন সর্বসময় কর্মসংস্থান নিয়ে বেঁচে থাকে। এই রকম বাংলা বাঁচাতে কি আপনারা চান? যদি আপনারা চান তাহলে আপনাদের ঘরে অঙ্গীকারবদ্ধ হতে হবে, সেটা হলো এটাই, সংযুক্ত মোর্চাকে ভোট দিতে হবে। পাড়ায় পাড়ায় বলা হচ্ছিল যে বিজেপিকে রুখতে গেলে একমাত্র টিএমসি পারবে, বলেছিল না? বলে
ক জায়গায় ভোট হয়েছে? 3 দফা। 3 দফা, সম্ভবত মনে হয় 91টা জায়গায় ভোট হয়ে গেছে। কথা বলছিলাম ফুরফুরা শরীফ থেকে ডানকুনি রেলের কথা বলেছিল। রেল হয়েছে? বরগেছিয়া এসে মুখ্যমন্ত্রী নিজে বলেছিল যে ফুরফুরায় রেল করে দিয়েছি। এটা সত্য বললো না মিথ্যা বললো? অতএব বোঝার চেষ্টা করুন। তারপরে কোনোদিন রেলের কথা তুলতো না, একবার বলার পরে একবার তুলেছিল, তারপর আবার বন্ধ হয়ে গেছে। তো যা কত কথা না, আমি যে কথা বলতে চাইছি সেটা হলো এটাই যে আপনারা, আমি এসেছি একজন নাগরিক হিসাবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে। আপনারা কি ভিক্ষার সরকার চান না অধিকারের সরকার? আপনার বাড়িতে কেউ আসলো, আপনাকে বলল, আপনাকে 200 টাকা চাইলো, আপনি 500 টাকা দিয়ে দিলেন। আর আরেকজন কেউ আসে বলল যে আমাকে 200 টাকা দেন, তাকে আপনি একটা কাজ দিলেন, যে কাজটা তুমি করো। তা আপনি ফ্রি যার কাছ থেকে 500 টাকা পেলেন, ওখানে কিন্তু ঘাম ঝরাবার ব্যাপার নাই। আর যে কাজ দিল সেখানে ঘাম ঝরিয়ে ইনকাম করতে হবে। বলুন তো, যে ফ্রি দিল সেই লোকটাকে বেশি সম্মান দেওয়া হলো না যাকে কাজ দেওয়া হলো তাকে সম্মান দেওয়া হলো? অথবা 2500 টাকার ভাতা দিয়ে আমাদেরকে কি ফাঁসাচ্ছে বলার মতো নয়। এখনো মমতা ব্যানার্জি চক্রান্ত করছে। কেন? বিজেপির অবস্থা ভালো নয়, পশ্চিমবাংলায় বিজেপির অবস্থা ভালো নয়। আমার হিন্দু মা বাবা, দলিত, আদিবাসী, তেনারা বিজেপিকে চাই না। কথা বুঝে আসছে? ওর অবস্থা ভালো নয়। তাই মমতা ব্যানার্জি নতুন একটা নাটক শুরু করেছে। কি জানেন? বলছে মাদ্রাসার ছেলেগুলোকে দরকার পুলিং এজেন্টে ঢোকা। শোনেন না আপনারা? শোনেন না? নতুন করে পলিসি দিচ্ছে যাতে করে এই খোরাকটা ওরা পায়। এরকম নানান রকম সব থেকে বড় একটা পলিসি করেছিল, যেটা আপনারা খেয়াল করেছেন কি জানি না। কোথায় কিছু না, দুর্গাপুজোর সময় মহরমও পড়েছে, দুর্গা বিসর্জনও পড়েছে। বলছে দুর্গা বিসর্জন বন্ধ রাখুন, কেন মহরম হবে। কোন মুসলমান চেয়েছিল? কোন মুসলমান চেয়েছিল? এই পাশে তাজপুর নিজেই বলছে কবে কি বলে রামনবমী হয়ে গেছে, এখন ওরা কি করছে? তাহলে পারমিশনটা আবার দিচ্ছিলেন কেন? আর ঠিক ঘুরিয়ে এমন জায়গাতে নিয়ে যাবে যেখানে ক্যাচাল হয়। আর ক্যাচালটা করে কারা? মুসলমান। ক্যাচালটা করে কি হিন্দু? না, কোন ধর্মের মানুষ ক্যাচাল করে না। ক্যাচাল করে হচ্ছে কিছু দুর্নীতিবাজ নেতাদের পয়সা দিয়া কিছু চামচা গুন্ডারা ক্যাচাল করে। তারা ফেতনাটা টুক্কর লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার পরে অশান্তি হয়ে গেল। তারা তো সরে পড়বে, দুই দলের নিরীহ মানুষ বিপদে পড়ে গেল। অতএব সেই জায়গায় আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন, নিজেদের ভোটকে নষ্ট করবেন না। কারণ 3টে ফেজে ভোট হয়ে গেছে। এই কথাটা শুধু বলে শেষ করছি। 3টে ফেজে ভোট হয়ে গেছে। 3টে ফেজে 91টা কম মনে হচ্ছে জায়গায় ভোট হয়েছে। তার মধ্যে প্রথম 2টো ফেজের ভোটের পরে আমরা যেটা দেখেছিলাম, সেই জায়গাতে বিজেপিকে তো রোকা দূরের কথা, মমতা ব্যানার্জি 2 ঘন্টা নিজে ঘরের মধ্যে বন্দিয়ে পড়েছিল নন্দীগ্রামে। দেখেছেন না? দেখেননি? 100 জায়গার উপরে পোলিং এজেন্ট দিতে পারেনি। কিন্তু সংযুক্ত মোর্চার মানুষরা তারা লড়াই দিয়েছে, ছুটে গিয়েছে, সেই জায়গায় ঢুকেছে, পোলিং এজেন্ট দিয়েছে, এখানে ছুটেছে, ওখানে ছুটেছে, সব জায়গায় লড়াই করেছে। কথা বুঝে আসছে? 3 নম্বর ফেজে যে 31 জায়গায় ভোট হলো, এই জায়গায় আমরা যেটা খবর পেলাম, কম করে 20টা সিটে, 31টির মধ্যে 20টা সিটে সংযুক্ত মোর্চা জিতছে। 6 তারিখেরটা লিখে রেখে দেবে। আপনাকে আমি বললাম লিখে রেখে দেন। মগরাট পশ্চিমের মতো জায়গা যেখানে 8 ফেল একজন রয়েছে, যে নাকি আবার সংখ্যালঘুদের কি মন্ত্রী নাকি 8 ফেল। কি কপাল আমাদের। তারপরে ক্যানিং পূর্ব, যেখানে বোম শিল্প আছে, মমতা ব্যানার্জি নিজেই বলেছে তোরা তো বোম টোম নিয়ে থাকিস। সেই রকম মতো জায়গাতে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়েছে। তারা বলছে 10 বছর ভোট দিতে পারিনি, সংযুক্ত মোর্চা আর আমাদের ভাইজানি যে সিস্টেম করে দিয়েছে, আমরা খুশিতে ভোট দিয়েছি। সুইচকে এত টিপা টিপেছে খাম চিহ্নে সুইচ বসে যাচ্ছে। কথা বুঝে আসছে না? নাই
আর লাস্টে মগরাট পশ্চিমে ও তো হাঁটতে চলেছে, কেন ও এমনি তো একবার মুর্শিদাবাদে গিয়ে বিজেপির সঙ্গে সেটিং করছিল, ধরা পড়ে গিয়েছিল, জানেন না? এরকম আরো কত সেটিং করেছে আমাদের কাছে খবর নেই। তা ও দেখছে যে কোনো লাইন নেই, ডাইরেক্ট ঝগড়া পর্যন্ত করতে চলে যাচ্ছে। তাহলে চিন্তা করুন, এদের অবস্থা ভালো নয়। অবস্থা যত খারাপ হচ্ছে তত দিদিমণি না ঢিলে হচ্ছে, তত উল্টো পাল্টা বকছে, তত উল্টো পাল্টা বকছে। কথা বুঝে আসছে? আজকে রানিং এ বলতে বলতে বলছে মরে গেলে 2000 টাকা দেবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভারতবর্ষ জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ, মোহাম্মদ সেলিম সাহেব জিন্দাবাদ। আমার খুব ভালো লাগা, মানুষ উঠবেন না, এখন বক্তব্য আছে, এখন বক্তব্য আছে। একটু আমার সঙ্গে হাত কা তুলুন, বসে বসেই তুলুন। আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই। সকলে বসুন, এই যে ঠান্ডা চাই, বসুন বসুন। ওসব চাপ টাপ নিয়ে করবে না, কারা কারা করছে লিস্ট করো, যদি শুধরে যায় মাফ করে দেবো, আর নাই আইনের আওতায় ফেলে সব ব্যবস্থা করা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।